হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য রাজপুত এজ, অর্থাৎ রাজপুতদের যে যুগটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা NBU অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 5 থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো রাজপুতদের যুগ, এটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এই রাজপুতদের যুগকে কিন্তু যে এজ অফ রাজপুত বা এরা অফ রাজপুতও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, প্রথমত এটার রাজপুতদের যুগের ক্ষেত্রে আমরা যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সময়কাল এবং ঐতিহাসিক যে পটভূমিটা রয়েছে সেটা। ঠিক আছে, দেখো সময়কাল সম্পর্কে কি বলেছে, ভারতীয় ইতিহাসে 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে একটা সময়সীমা বা সময়কাল রয়েছে সেটাকেই কিন্তু রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বা এজ অফ রাজপুত কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সময়সীমাটা এটা গেল। তারপর রয়েছে রাজনৈতিক কিছু পরিবর্তন, যেমন পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে উত্তর ভারতে বৈদেশিক আক্রমণের ফলে সেখানে রাজনৈতিক যে অনৈক্য সেটা কিন্তু দেখা দিয়েছিল, অর্থাৎ রাজনৈতিক অবস্থা অনেকটা আর কি খারাপ হয়ে পড়েছিল। ঠিক আছে, বৈদেশিক আক্রমণের ফলে। হর্ষবর্ধনের ভূমিকা, রাজা হর্ষবর্ধন স্বল্প সময়ের জন্য উত্তর ভারতের শান্তি ও ঐক্যের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কি রাজপুতদের এই সময় মূলত রাজপুত যুগের মধ্যে আমরা প্রথম ধাপের মধ্যে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রাজপুত যুগ বলতে কোন সময়কালটাকে বোঝানো হচ্ছে, যেটা নিয়ে বললাম যে 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে ভারতের ইতিহাসের যে সময়সীমা বা সময়কাল সেটাকে রাজপুত যুগ বলা হয়। তারপরে হচ্ছে রাজনৈতিক পরিবর্তন, অর্থাৎ এর সময়টাতে কি দেখা যেত, উত্তর ভারতে হচ্ছে পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে বৈদেশিক আক্রমণ ঘটেছিল, যার ফলে কি হয়েছিল সেখানে যে রাজনৈতিক যে অনৈক্য সেটা ছিল, রাজনৈতিক অনৈক্য দেখা গিয়েছিল। এবং হর্ষবর্ধন সেক্ষেত্রে কি করেছিল, স্বল্প সময়ের জন্য সেই উত্তর ভারতে কিন্তু শান্তি এবং ঐক্যের প্রতিষ্ঠা করেছিল। নেক্সট হচ্ছে প্রাচীন যুগের অবসান এবং নতুন যুগের সূচনা। এখানে বলেছে যে হর্ষবর্ধনের মৃত্যুর পর সপ্তম শতাব্দীর মধ্যভাগ থেকে উত্তর ভারতে একটা নবযুগের সূচনা হয়েছিল। যখন হর্ষবর্ধনের মৃত্যু হলো তারপর কি হলো, সপ্তম শতাব্দীতে যে মধ্যভাগটা সেই সময় থেকে উত্তর ভারতের যে ইতিহাস সেক্ষেত্রে একটা হচ্ছে নব বা নতুন যুগের একটা কিন্তু সূচনা হয়েছিল। যুগের পরিবর্তন, এই সময়কালেই ভারতের প্রাচীন যুগের সমাপ্তি ঘটেছিল এবং কি হয়েছিল, মধ্য যুগের কিন্তু সূত্রপাত হয়েছিল। অর্থাৎ এই সময়সীমাটার মধ্যে, এই সময়কালের মধ্যেই কি হলো, প্রাচীন যুগের অবসান ঘটলো এবং একটা মধ্য যুগের সূচনা হলো। ঠিক আছে, আচ্ছা, প্রধান শক্তির উত্থান, অর্থাৎ অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজনৈতিক অঙ্গনে কি হলো, রাজপুতদের প্রভাব ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। অর্থাৎ এই যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রাজপুত জাতির বা রাজপুতদের যে একটা প্রভাব ছিল সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট দেখো রয়েছে রাজপুত এই যে যুগ। এবার এই যুগের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মূল বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়, যেমন রয়েছে প্রথম বৈশিষ্ট্য বীরত্ব ও সম্মান। রাজপুত রাজারা তাদের বীরত্ব, তাদের সাহসিকতা এবং আত্মত্যাগের জন্য বিশ্বজুড়ে কিন্তু পরিচিত ছিল বা সুপরিচিত ছিল। সম্মান রক্ষা তাদের কাছে জীবনের চেয়েও মূল্যবান ছিল, যার জন্য রাজপুত যুগের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এই বীরত্ব বা সম্মান। অর্থাৎ কি এই সম্মান রক্ষায় কি ছিল, তাদের কাছে জীবনের চেয়েও বা জীবনের থেকেও কিন্তু অনেকটা মূল্যবান ছিল। রাজনৈতিক অনৈক্য, এই যুগে ভারত কোনো একক শক্তিশালী সাম্রাজ্যের অধীনে ছিল না, বরং কি ছিল, বহু ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল, যেটা কি পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকতো। অর্থাৎ এই যুগটাতেই, এই সময়টাতেই ভারতে কি ছিল, কোনো একটি বা একক কোনো শক্তিশালী সাম্রাজ্যের অধীনে কিন্তু ভারত ছিল না। কি ছিল, বহু ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে তারা বিভক্ত ছিল এই ভারতটা সে সময়, যেটাতে কি লেগে থাকতো, পারস্পরিক দ্বন্দ্বে কিন্তু প্রায় লিপ্ত থাকতো। তারপরে রয়েছে স্থাপত্য সংস্কৃতি। রাজপুত শাসকরা শিল্প, সাহিত্য এবং দুর্গ ও মন্দির স্থাপত্যের মহান পৃষ্ঠপোষক ছিলেন, যার নিদর্শন আজও কিন্তু ভারতের বিভিন্ন স্থানে কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে কিছু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এটার। ঠিক আছে, বলছে ঐতিহাসিকদের অভিমত। ঐতিহাসিকদের মধ্যে হর্ষবর্ধনের মৃত্যু থেকে শুরু করে তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত এই যে একটা সময়কাল বা এই যে একটা সময়সীমা, যেটাকে কি বলা হয়, এরা অফ রাজপুত, এরা অফ রাজপুত, এজ অফ
রাজপুত বা হচ্ছে রাজপুতের যুগ, এই তিনটা বিষয় কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তাহলে কি বলেছে, বিভিন্ন ঐতিহাসিকদের মতে হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত একটা যে সময়কাল, সেটাকেই কিন্তু ইতিহাসে রাজপুতদের যুগ বলা হয়ে থাকে। এবং রাজপুতদের যুগের যে এক্সাক্ট যে টাইমিংটা রয়েছে, যেটা রয়েছে 1712 থেকে 1712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে? যেটা নিয়ে কিন্তু আগের স্লাইডের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, ঠিক আছে? আচ্ছা, পতনের কারণ, অর্থাৎ অভ্যন্তরীণ কোন্দল ও ঐক্যের অভাবের কারণে পরবর্তীতে তারা বৈদেশিক আক্রমণ কিন্তু প্রতিহত করতে ব্যর্থ হয়, যার ফলে কি হয়, পতন কিন্তু ঘটে যায়, ঠিক আছে? শেষ পর্যায়ে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের মধ্যে দিয়ে কি হয়েছিল, এই গৌরবময় যুগের কিন্তু সমাপ্তি ঘটে থাকে, ঠিক আছে? 1192 খ্রিস্টাব্দে কিন্তু এই তরাইনের দ্বিতীয় যুদ্ধটা সংঘটিত হয়েছিল, এবং যার ফলে কি হয়, এই তরাইনের যুদ্ধটাও কিন্তু ইতিহাসের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, যার ফলে কি হয়, এই পরাজয়ের মধ্যে দিয়ে কিন্তু এই যে একটা গৌরবময় যে রাজপুত যুগ ছিল, সেটার কিন্তু আর কি সমাপ্তি ঘটে, ঠিক আছে? তাহলে রাজপুত যুগ বা এজ অফ রাজপুত বলতে কি বুঝিয়ে থাকে, এটা নিয়ে একটা সংক্ষেপে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের যে কোর্স ডিটেলস আর কোর্স ফি সম্পর্কে বলে রাখি। কোর্স ডিটেলসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তার সাথে সাথে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনস। আর কোর্স ফি যেটা রয়েছে, মেজর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 1299, মাইনর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রয়েছে 699, ঠিক আছে? চলো, এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।